নতুন বছরের একটা দিন এগোচ্ছি এবং আমি অন্ততপক্ষে পার্সোনালি ভীষণ নস্টালজিক হয়ে পড়ছি। হয়তো আমার মতো আরও অনেকেই নস্টালজিক হয়ে পড়ছে বা কিছু, কিছু সময় অবাকও হয়ে যাচ্ছে। যেদিন থেকে আমি ভিডিও বানানো শুরু করেছি বা মোটামুটি যে কেউ ইন্ডিয়ান ফুটবলকে নিয়ে বাংলা ভাষাতে বা অন্য ভারতবর্ষের যে কোনো ভাষাতে ভিডিও বানাতে শুরু করেছে, এতটা লো, এতটা ডাউনফল আমরা অন্ততপক্ষে দেখব, আমরা দেখতে পারি বা আমাদের দেখাটা কোথাও একটা এক্সপেকটেশন থাকবে যে হ্যাঁ দেখো এমন সিচুয়েশন যাচ্ছে না, এই রকম ডাউনফলের মধ্যে আমরা পড়ে যাব। এই রকম ভাবনা চিন্তা বা এই ধরনের কোনো রকম অলীক কল্পনা আমাদের মাথার মধ্যে ছিল না। এবং এই জানুয়ারি মাসে বসে এমন কিছু টপিকস নিয়ে ভিডিও বানাতে হচ্ছে যেটা এর আগে আমি বলবো যে আমি 2021-এর জানুয়ারি ট্রান্সফার উইন্ডো কভার করেছি, যেহেতু আমি 2020-র অক্টোবর থেকে ভিডিও বানানো শুরু করি। 2022, 2023, 2024, 2025 5টা জানুয়ারি ট্রান্সফার উইন্ডো আমি কভার করেছি। প্রতি জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতেই যে বিরাট কিছু চমক এসেছে তা কিন্তু নয়, কিন্তু প্রত্যেকটা জানুয়ারি ট্রান্সফার উইন্ডো মানে আমরা জানতাম যে মোটামুটি ডিসেম্বর অবধি ক্লাবগুলো দেখে নিত যে যেখানে যেখানে খামতি রয়েছে সেই জায়গাগুলোকে পূরণ করতে হবে। ডোমেস্টিক প্লেয়ার হতে পারে, ফরেন প্লেয়ার হতে পারে, আমরা দেখেছি। কিন্তু এই সিজনে এসে এখন অবধি সিজন হাফও হয়নি, মানে অ্যাকচুয়ালি আমাদের এখানে কিছুই হয়নি, শুধু সুপার কাপটা হয়েছে। বাকি যা কিছু হয়েছে সেটা সবটাই রিজিয়নাল টুর্নামেন্টস হয়েছে। ডুরান্ড হতে পারে, আইএফএ শিল্ড হতে পারে, হোয়াট এভার। কিন্তু এই জানুয়ারি মাসে এসে 2026-এ প্রত্যেকটা ক্লাব থেকে মিনিমাম একজন করে হলেও প্লেয়ার বেরিয়ে যাচ্ছে, এই জিনিসটা আমাদের কভার করতে হবে, এটা অন্ততপক্ষে আমরা কেউই ভাবিনি। আজকের লেটেস্ট দুটো রিপোর্ট, যে এক, মুম্বাই সিটি এফসি থেকে তিরি বেরিয়ে গেছে, যেটা আমি আমার লাস্ট ভিডিওতেই কথা বলেছিলাম যে মুম্বাই থেকে কিন্তু তিরির বেরিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং সন্ধ্যাবেলার আপডেট যে ইস্টবেঙ্গল থেকে কিন্তু হামিদ আহাদাদ বেরিয়ে গেছে। এরপর আরও হয়তো অনেকে লাইনে থাকবে, কোন ক্লাব থেকে কতজন সেটা এখন অবধি পরিষ্কার বোঝা যাচ্ছে না। তার পাশাপাশি ইন্ডিয়ান সুপার লিগ এবং এআইএফএফ এর বিভিন্ন রকম মিটিং, বিভিন্ন রকমের সিদ্ধান্ত, সব কিছু নিয়ে যে আপডেট আসছে সব কিছুই শেয়ার করবো এই ভিডিওতে। প্রথমে একটু আমাদের এআইএফএফ আর ইন্ডিয়ান সুপার লিগ নিয়ে কথা বলা যাক। আজকে ফাইন্যান্স কমিটির মিটিং ছিল এবং 7 কোটি টাকার মতো একটা অ্যাপ্রুভাল এসেছে, যেটা এআইএফএফ কিন্তু ইন্ডিয়ান সুপার লিগ করার জন্য ঢালবে। এবং বারবার করে এআইএফএফ যেটা জানিয়েছে যে রেফারিং পারপাসে যা কিছু খরচা এবং ব্রডকাস্টিং পারপাসে যা কিছু খরচা সেটা কিন্তু এআইএফএফ নিজেরা দেবে। বাকি প্রত্যেকটা ম্যাচের পেছনে যা কিছু খরচা রয়েছে, ম্যাচকে কন্ডাক্ট করতে গেলে যা কিছু খরচা রয়েছে, সেই খরচা নির্দিষ্ট ক্লাবগুলোকে দিতে হবে। এবং একটা সুইস মডেলকে সামনে নিয়ে আসা হচ্ছে। এই সুইস মডেলটা কি? এই মুহূর্তে যেমন ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বা আমাদের এএফসি চ্যাম্পিয়ন্স লিগে, চ্যাম্পিয়ন্স লিগ এলিটে যে ধরনের মডেলটা কাজ দেয়, যে ওই কিছু ম্যাচ হবে একটা পর্যায়ে, সমস্ত ম্যাচ যে হোম অ্যাওয়ে ভিত্তিতে হবে এরকম না, কিছু ম্যাচ তার মধ্যে থাকবে আমার হোম ম্যাচ থাকবে এবং কিছু ম্যাচ থাকবে আমার অ্যাওয়ে ম্যাচ থাকবে, এবং সেগুলোই কিন্তু কাউন্টের মধ্যে থাকবে। যত সংখ্যক ম্যাচ সবটাই হোম, সবটা অ্যাওয়ে এরকমভাবে কিন্তু থাকবে না। এরকম একটা সুইস মডেল শুনতে পাওয়া যাচ্ছে, সেটা নিয়ে আরও কিছুটা এক্সপেরিমেন্ট হবে, আলোচনার মাধ্যমে সেটাকে ঠিক করা হবে। মানে এখানে পরিষ্কার যে জিনিসটা বুঝতে পারা যাচ্ছে যে ম্যাক্সিমাম লোয়েস্ট কাউন্ট অফ ম্যাচেস ইন্ডিয়ান সুপার লিগে এআইএফএফ এবং ক্লাবগুলো তারা প্রত্যেকেই রাখতে চাইছে। এবং সম্ভবত যা লেটেস্ট রিপোর্ট বেরিয়ে আসছে যে হয়তো আগামীকাল বা আগামী পরশু দিনের মধ্যে এআইএফএফ কিন্তু অফিসিয়ালি, আর কোনো ক্লাবদেরকে ইনফরমেশন করা বা কোনো কিছু করা নয়, ডিরেক্ট অফিসিয়ালি তারা আইএসএল 2025-26-এর ডেট অ্যানাউন্স করতে চলেছে। এবং খুব পরিষ্কার ব্যাপার যে যারা খেলতে চাইবে তারা খেলবে, যারা খেলতে চাইবে না তারা রেলিগেটেড হয়ে যাবে, তারা ডিসকোয়ালিফাইড হয়ে যাবে। এটা এই মুহূর্তের আপডেট, অনেকদিন আগে থেকে এটা ক্লিয়ার হয়েছিল। কিন্তু কি মডেলে হবে, কীভাবে পুরো লিগটা কন্ডাক্ট হবে, কতগুলো ম্যাচ খেলতে হচ্ছে, এবং মোস্ট ইম্পর্ট্যান্ট থিং যেগুলো ক্লাব বারবার বলেছে, রোডম্যাপ, ফিনান্সিয়াল কন্ডিশন তো ঠিক আছে, সেটা একটা দিকে রয়েছে, তার পাশাপাশি এএফসি তারা ছাড়পত্র দিচ্ছে কি না, যে তাদের যে ক্রাইটেরিয়া রয়েছে সেই ক্রাইটেরিয়া ফুলফিল না হলেও এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2-এ আমাদের এখান থেকে দুটো টিম যেতে পারবে, সেই ছাড়পত্র এএফসি দিচ্ছে কি না। তো এএফসির কাছেও নিশ্চয়ই সেই মডেল পৌঁছবে যে আমরা এই মডেলে লিগ করতে চাইছি এবং এখানে মোটামুটি এতগুলো ম্যাচ হচ্ছে, আমাদেরকে ছাড়পত্র দেওয়া হোক, রিল্যাক্সেশন আমরা যেন পাই। সেটাও ক্লিয়ারেন্স এলেই তারপর আমার মনে হয় যে ডিটেলস আমরা মডেল সম্বন্ধে জানতে পারবো, কোথায় কতগুলো ম্যাচ হবে, সেন্ট্রালাইজড হবে কি হবে না, সুইস মডেল হবে না ফ্রেঞ্চ মডেল হবে না ব্রিটিশ মডেল হবে, এই সব কিছু আমরা পরে জানতে পারবো। নাও কাম টু দ্য মেইন থিংস, কি প্লেয়াররা বেরিয়ে যাচ্ছে টিম থেকে। মুম্বাই সিটি এফসি তারা অলরেডি সিটি ফুটবল গ্রুপকে হাতছাড়া করেছে, বেরিয়ে গেছে তারা। এবার আজকের রিপোর্ট হচ্ছে যে তিরিও টিম থেকে বেরিয়ে গেছে। এবং মোস্ট ইম্পর্টেন্ট থিং এখানে শেয়ার করা রয়েছে যে বেশিরভাগই যে বিদেশি প্লেয়াররা বেরোচ্ছে এরা কিন্তু আইএসএল থেকে বেরিয়ে আইএসএলে যাচ্ছে। কীরকম?
না আইএসএল অর্থাৎ ইন্ডিয়ান সুপার লিগ এখান থেকে বেরোচ্ছে, এবং এখান থেকে বেরিয়ে যারা স্টার ফরেন প্লেয়ার তারা চলে যাচ্ছে ইন্দোনেশিয়ান সুপার লিগে, সেটাও আইএসএল ছোটো করে ধরলে, বোরহা হেরেরা, হাদ্রিয়ান লুনা, নোয়া সাদাউই এবং তারপর তিরি। এরপর আশা করা যায় যে আরও যদি কোনো ফরেন প্লেয়ার, ভালো মানের ফরেন প্লেয়ার বেরিয়ে যায় কোনো ক্লাব থেকে, তার গন্তব্য হয়তো ইন্দোনেশিয়ান সুপার লিগের দিকে হতে পারে। ইন্ডিয়ান সুপার লিগে কাটানো সব থেকে বেশি দিন ধরে খেলা বিদেশি প্লেয়ারের নাম কিন্তু তিরি। 2015-তে ইন্ডিয়াতে এসেছিল, টানা তখন থেকে খেলে যাচ্ছে বিভিন্ন ক্লাবের হয়ে, প্রথমে এটিকে, তারপর জামশেদপুর এফসি, তারপর মোহনবাগান, মানে তখন এটিকে মোহনবাগান নাম ছিল। পরে তার এসিএল ইঞ্জুরির জন্য একটা গোটা সিজন সে মাঠের বাইরে ছিল, বাট কন্ট্রাক্টেড ছিল মোহনবাগানের সাথে। তারপর সেখান থেকে মুম্বাই সিটি এফসি। তো কন্টিনিউয়াসলি কিন্তু সে ইন্ডিয়ান ফুটবলে রয়েছে, এবং আমরা হয়তো এই 2025-26 সিজনে প্রথমবার যদি আইএসএল হয় ভালোভাবে, তাহলে দেখব যে সেই 2015-র পর থেকে এই প্রথমবার ফিট এবং সুস্থ তিরি সে কিন্তু আইএসএলের নেই। অ্যান্ড দ্য ফাইনাল থিং ইজ ইস্টবেঙ্গল থেকেও কিন্তু মরক্কান ফরওয়ার্ড হামিদ আহাদাদ বেরিয়ে গেছে। তবে হামিদ আহাদাদের বেরিয়ে যাওয়াটা একটু অন্যরকম, যেটা ইস্টবেঙ্গলের অফিসিয়াল পোস্ট জানাচ্ছে যে হামিদ আহাদাদ এই মুহূর্তে তার পরিবারের কাছে থাকতে চায়। হয়তো কিছু ক্রুশিয়াল টাইম সেখানে রয়েছে, হয়তো কোনো প্রবলেম হয়েছে, পার্সোনাল ব্যাপার সেটা খুবই, সেই কারণে সে ক্লাব ছাড়ছে, মিউচুয়াল একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে কন্ট্রাক্ট টার্মিনেশন হয়েছে এবং সে তার নিজের ঘরে ফিরে যাচ্ছে। দ্যাটস ভেরি গুড। যে কোনো মুহূর্তে যে কোনো মানুষ যদি দেখে যে সমস্যা রয়েছে সে তার বাড়ি ফিরতে চাইবে। তবে কয়েকদিন ধরে একটা আভাস পাওয়া যাচ্ছিল যে ইস্টবেঙ্গল থেকে প্লেয়ার বেরোতে পারে। প্রথমে নাম বেরিয়ে আসে কেভিন সিবির, যেহেতু প্লেয়ারটা ইয়াং এবং মোটামুটি স্পেনের লোয়ার ডিভিশনের বেশ কিছু ক্লাবে তার প্রোফাইল খুব ভালোভাবে সেট করা রয়েছে, সেখানে সে সুযোগ পেতে পারে। তার পছন্দের, মানে তাকে পছন্দ করে এরকম কোচ 2-4 জন রয়েছে, তারা চাইছিল, শোনা যাচ্ছিল। পরে যেটা এখান থেকে মার্কাস জানাই যে না, এই রিপোর্ট কিন্তু ঠিক না, বাট ইস্টবেঙ্গল থেকে প্লেয়ার বেরোচ্ছে। এবং সেই দিনকেই জানিয়েছিলাম যে যদি সেন্টার ফরওয়ার্ড দুজনের মধ্যে থেকে কেউ বেরোয়, বা যদি দুজন সেন্টার ফরওয়ার্ডই বেরিয়ে যায়, ইস্টবেঙ্গল সমর্থকরা খুব একটা অখুশি হবে না, কারণ তাদের মোটামুটি যা কিছু ম্যাচ ইস্টবেঙ্গল খেলেছে সেখানে যা পারফরমেন্স, সেখানে তাদের যা কিছু ডেলিভারি, সেটা কিন্তু ইস্টবেঙ্গল জনতা দেখেছে, এবং সেটা কখনোই ইমপ্রেসিভ তো নয়ই, সেটা মানে খুব একটা চলে যাবে একটা সিজন যেমন করেই হোক না কেন, সেরকমও কিন্তু না। কিন্তু কেভিন সিবিএ যদি বেরিয়ে যেত ইস্টবেঙ্গলের জন্য ধাক্কা, একা একজন সেন্টার ব্যাক, মিডফিল্ড থেকে যেই বেরিয়ে যাবে এই মুহূর্তে ইস্টবেঙ্গল থেকে, সেটা একটা বিরাট বড় ধাক্কা। কারণ 3জন মিডফিল্ডার ভীষণভাবে টিমের সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে, ভীষণভাবে গুরুত্বপূর্ণ অংশ হয়ে গেছে, এবং 3জনই কিন্তু ফর্মে রয়েছে। দ্যাটস দ্য বিগ থিং। তো এই 4জন প্লেয়ারের মধ্যে থেকে কেউ যদি বেরিয়ে যেত ইস্টবেঙ্গলে, সেটা ইস্টবেঙ্গলের জন্য লস। বাট হামিদ আহাদাদ বেরিয়ে যাওয়াটা ইস্টবেঙ্গলের জন্য লস তো একদমই না। তার পরিবর্তে ভালো বিদেশি প্লেয়ার এলে ভালো, ডেফিনেটলি ইস্টবেঙ্গল বলেছে তারা খোঁজের মধ্যে রয়েছে, কাউকে রিপ্লেসমেন্টে নিয়ে আসবে। কিন্তু আমি বলছি এখানে যদি কেউ নাও আসে, অন্ততপক্ষে হামিদ আহাদাদ যে প্রোফাইলটা শো করেছে তার থেকে অ্যাটলিস্ট এন্ড অফ দ্য ডে আমি ভাই ডেভিডের পাশে থাকবো, আমি এডমুন্ড লালরেন্ডিকার পাশে থাকবো, আমি প্রয়োজনে জেসিন টিকের পাশে থাকবো, যে এই প্লেয়ারগুলো অন্ততপক্ষে যদি সুযোগ পায়, যদি প্রপার বল ডেলিভারি আসে, যে ধরনের প্লেয়াররা রয়েছে সেখানে যদি প্রপার বল ডেলিভারি ভালো আসে, তাহলে কিন্তু এই প্লেয়াররা হামিদ আহাদাদের থেকে একটা হলেও বেশি গোল করবে, তার থেকে কিছু কম করবে না। এইটুকু বিশ্বাস আমাদের ইন্ডিয়ান প্লেয়ারদের উপর রয়েছে। তো কেউ এলে ভালো শর্ট টার্মের জন্য, কেউ যদি নাও আসে, আমার মনে হয় না যে ইস্টবেঙ্গলের বিরাট কিছু অসুবিধা হবে বলে। এবার দেখার যে হিরোশি ইবুসাকি, এই প্লেয়ারটাও কিন্তু এখনও অবধি যা কিছু শো করতে পেরেছে সেটা খুবই তথই বচ। তো ইস্টবেঙ্গলকে প্লেয়ার আনতে হবে, প্রয়োজনে হয়তো হিরোশি ইবুসাকিকেও ছেড়ে দেওয়া হতে পারে, যে তোমার যদি কোথাও অফার থাকে ভাই তুমি যেতে পারো। এই দুজনের পরিবর্তে যদি একজন খুব ভালো মানের স্ট্রাইকার নিয়ে আসে ইস্টবেঙ্গল, এবং যদি একজন ইন্ডিয়ান ফরওয়ার্ডকে তার সাথে জুড়ে দেয়, আমার মনে হয় যে সেটা ইস্টবেঙ্গলের জন্য অনেক বেটার হবে। তোমরা কি মনে করছো অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের ওপিনিয়ন। এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাও। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।